আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে এবারের ভোটে আওয়ামী লীগ নেই। দেশে আওয়ামী লীগের একটা বড় সমর্থক গোষ্ঠী আছে, সেটা অনেকের মতে 30 থেকে 40% মধ্যে, কারো কারো মতে তার চেয়েও বেশি। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার দলের সমর্থকদের বলেছেন ভোট বয়কট করতে। এটা হলে ভোটদানের হার অনেক কম হবে এবং নির্বাচনের মূল উদ্দেশ্য বা পাবলিক পার্টিসিপেশন কম হয়ে যাবে, রাজনৈতিক লাভ হবে আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা প্রচার শুরু হয়েছে এই বলে ভোট বয়কট করলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতের জয় হয়ে যেতে পারে। সুতরাং তাদের কেউ কেউ মনে করছে এবং প্রকাশ্যে বলছেও কথা যে জামাতকে পরাস্ত করতে আওয়ামী লীগ সমর্থকদের ভোট কেন্দ্রে যাওয়া উচিত এবং সেখানে গণভোটে না ভোট এবং সংসদীয় প্রার্থীদের মধ্যে জামাতের বিরুদ্ধে বিএনপি বা যেখানে জাতীয় দল এরশাদের প্রার্থী আছে তাদের ভোট দিতে। আবার কেউ বলছেন সংবিধান বাঁচাতে গণভোটে ইউনূস সরকারকে হারাতে আওয়ামী লীগ সমর্থকদের ভোট কেন্দ্রে হাজির হয়ে নিদেন পক্ষে না ভোটে ছাপ দিয়ে চলে আসা উচিত। ফলত আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে একটা প্রবল দ্বিধা তৈরি হয়েছে 12ই ফেব্রুয়ারি তারা কি করবেন এই নিয়ে। বেশ কিছু আওয়ামী লীগ সমর্থক, যাদের মধ্যে তথাকথিত নয় বেশ উচ্চ শিক্ষিত ডাইহার্ড আওয়ামী লীগ সমর্থক পর্যন্ত ঠিক করে উঠতে পারছেন না যে বর্তমান পরিস্থিতিতে তারা কি করবেন। পেশায় অধ্যাপক এক গোড়া আওয়ামী লীগ সমর্থক আমার সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ আছে। তিনি বললেন, উভয় সংকটে পড়েছি দাদা, কি করি বলুন তো। আমি বললাম আচ্ছা আমি যা বলবো তাই করবেন তো। তিনি বললেন, আপনি বাজে কথা বলবেন না, এই বিশ্বাস আছে আমার, সুতরাং আপনি যা বলবেন সেটাই করব। তবু আগে ভাগে কথা দিচ্ছি না, আগে আপনি বোঝান, আমি বুঝে নিই, তারপর আমার ডিসিশন বলবো। বললাম তাই হোক। এরপর তাকে আমার বিশ্লেষণ বুঝিয়ে বললাম যে কথা আমি তাকে বলেছি সেই কথাগুলোই আর একটু গুছিয়ে এখানে এই প্রতিবেদনে তুলে ধরলাম। আশা করব আপনারা আমার বক্তব্যের সঙ্গে সহমত হলে ভোট কেন্দ্রে কি ভোট কেন্দ্রে যাবেন না। হ্যাঁ, আমি আপনাদের বলছি, নেত্রী শেখ হাসিনা যেমন বলেছেন ভোট বয়কট করুন, আমিও বলছি ভোট বয়কট করুন। নেত্রী এই বয়কটের সব কারণগুলো খুলে বলেননি। রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, বুঝতেই পারছেন। কেন তিনি বলেননি সেটাও একটু ভাবলে বুঝতে পারবেন। তবে সেই কারণগুলো আমি বলছি। এটা অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সমর্থকদের এই ভোট দেব কি দেব না, সেই একটা গান আছে না আশা ভোসলের, যে যাব কি যাব না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না। তো এখানেও তাই ভোট দেব কি দেব না ভেবে ভেবে শেষ পর্যন্ত ভোট দিতে যাবেন না, যেমন যাওয়া হয়নি তেমন ভোট দিতে যাবেন না। এই দ্বিধা, এই যে ভোট দেব কি দেব না, এই দ্বিধা অত্যন্ত গভীর এবং কৌশলগত। একদিকে দলীয় আনুগত্য ও নেত্রীর নির্দেশ, অন্যদিকে আদর্শিক শত্রু জামায়াতকে ঠেকানোর তাড়না। এই দুয়ের মাঝে একটি যৌক্তিক পথ খুঁজে বের করা বেশ কঠিন। তার উপর জামাত, বিএনপি, এনসিপি, সরকার, সেনাবাহিনী যেভাবে উল্টো পাল্টা ভুজুং ভাজুং দিয়ে আওয়ামী লীগ সমর্থকদের ভোট কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছে, তাতে মনে দ্বিধা আসাটা খুবই স্বাভাবিক এবং বাস্তব। তবু
আওয়ামী লীগ সমর্থকদের জন্য ভোট বয়কট কেন সবচেয়ে কার্যকর কৌশল তার একটি সুসংগত ও যুক্তিপূর্ণ বিশ্লেষণ আমার পক্ষ থেকে উপস্থাপিত করছি, ভেবে দেখবেন ঠিক বলছি কিনা। ভোট বয়কট কেন একটি রাজনৈতিক ও কৌশলগত অস্ত্র? বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ সমর্থকদের জন্য ভোট কেন্দ্রে না যাওয়া কেবল একটি আবেগ সম্পর্কিত বা আবেগীয় সিদ্ধান্ত নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। এর পেছনে কেন এটা হাতিয়ার, তার প্রধান যুক্তিগুলো হলো, এক এক করে বলি। প্রথমত, অংশগ্রহণ যদি করেন, অর্থাৎ ভোট কেন্দ্রে যদি আপনি যান, তার অর্থ হলো বৈধতা দেয়া এই ভোট প্রক্রিয়াকে। গণতন্ত্রে না ভোট দেয়া বা বিরোধী পক্ষকে ভোট দেয়া উভয় ক্ষেত্রেই আপনি পরোক্ষভাবে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা এবং সেই প্রক্রিয়াটাকে মেনে নিচ্ছেন, এটাই প্রমাণিত হয় যদি আপনি যান। আওয়ামী লীগ সমর্থকরা যদি বিপুল সংখ্যায় ভোট কেন্দ্রে যান, এমনকি কেবলমাত্র না ভোট দিতেও যান, তবে দিনের শেষে নির্বাচন কমিশন একটা উচ্চ ভোটার টার্নআউট, হাই ভোটার টার্নআউট দেখাতে পারবে। আর এই উচ্চ ভোটার অংশগ্রহণ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটা পাবলিক ম্যান্ডেট হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপিত হবে। বুঝলেন? সুতরাং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দিতে হলে এই প্রক্রিয়াকেই পুরোপুরি উপেক্ষা করাই হলো এই সরকারের করা নির্বাচনকে বৈধতার সংকটে ফেলার, মানে অবৈধ করার সেরা উপায়। দ্বিতীয়ত, লেসার এভিল বা কম ক্ষতিকর হিসেবে বিএনপিকে বেছে নেওয়ার যে একটা প্রচার চলছে, এটা একটা ফাঁদ। অনেকে মনে করছেন জামাতকে আটকাতে বিএনপিকে ভোট দেওয়া উচিত, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনীতিতে এটি আওয়ামী লীগের জন্য নিশ্চিত আত্মঘাতী পদক্ষেপ। আওয়ামী লীগের মূল শক্তি কি? তার স্বতন্ত্র আদর্শিক অবস্থান। যদি কর্মীরা অন্য কোন দলের প্রতীকে সিল মারতে অভ্যস্ত হয়ে যান, তবে দলের নিজস্ব ভোট ব্যাংক ও সাংগঠনিক সংহতি ভবিষ্যতে হুমকির মুখে পড়তে বাধ্য। বিএনপিকে ভোট দিয়ে জামাতকে ঠেকানো একটি সাময়িক সমাধান। এতে আওয়ামী লীগের ভোট ব্যাংক অন্যের ঝুলিতে চলে যাওয়ার ঝুঁকি থাকে, কিন্তু পুরোপুরি বয়কটের মাধ্যমে যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়, তবে সেই নির্বাচনে জয়ী হওয়া জামাত বা বিএনপি কারো হাতেই প্রকৃত পাবলিক ম্যান্ডেট থাকবে না। রাজনৈতিক দেউলিয়াত্ব এটাও আটকানো যাবে। নিজের আদর্শ বিসর্জন দিয়ে অন্যকে ভোট দেয়া একটি দলের রাজনৈতিক হতাশার লক্ষণ। তার চেয়ে বরং নীরবতার শক্তি দিয়ে ব্যবস্থার অসারতা প্রমাণ করা অনেক বেশি মর্যাদাপূর্ণ। দেখুন, শত্রুপক্ষকে হারাতে গিয়ে অন্য এক প্রতিপক্ষকে শক্তিশালী করা, এটা রাজনৈতিক কৌশলের বিচারে সবসময় কিন্তু লাভজনক হয় না। শত্রু আমার বন্ধু এই ফর্মুলা খাটে যখন এক শত্রু দুর্বল আর এক শত্রু সবল হয়। এখানে কে আওয়ামী লীগের প্রবলতর শত্রু সেটা আপনি জানেন না। আর সেই শত্রুরা যারা এখন জামাত এবং বিএনপি, তারা যে অতীতে পরস্পরের দীর্ঘ বন্ধু ছিল এবং ভবিষ্যতেও যে দীর্ঘতর বন্ধুত্বের শরিক হবে না, এই গ্যারান্টি কি আদৌ আছে? এরপর অনুপস্থিতির মাধ্যমে নীরব প্রতিবাদ, সেটা ধরুন। যদি দেশের 40 থেকে 50% বা যাই হোক ভোটার ভোটদান থেকে বিরত থাকেন,
তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন বিজয়ী সরকারের নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা প্রতিষ্ঠিত হবে তাহলে যে দেশের একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে বা তাদের অনীহার মুখে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই অদৃশ্য জনশক্তি বা সাইলেন্ট মেজরিটি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখাই হবে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা। দেখুন 2014 সালের দশম সংসদ নির্বাচনে 39.58% ভোট পড়েছিল। 2024-এর দ্বাদশ সংসদ নির্বাচনে 41.80% ভোট পড়েছিল। বিএনপি অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল, তার জন্যই এই ভোট। তাই সেই নির্বাচনকে পশ্চিমী দুনিয়া মানেনি। আর এবার এই 2026-এর ভোটে শতকরা হার এর থেকেও কমে নেমে আসবে যদি আওয়ামী লীগ সমর্থকরা ভোট বয়কট করে। আর সেটা হলে এবারের নির্বাচনও আন্তর্জাতিক দুনিয়া মানবে না, তাই নয় কি? তারপরেও আছে আদর্শিক সংঘাত এবং জামাত ইস্যু। জামাতের উত্থান নিয়ে শঙ্কা থাকা খুব স্বাভাবিক, তবে যুক্তি হলো যদি নির্বাচনটি একতরফা বা অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত হয় তবে সেই নির্বাচনে জয়ী হয়ে আসা শক্তির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠবে। আওয়ামী লীগ তখন যদি রাজপথে বা রাজনৈতিক ময়দানে আবার ফিরে আসতে চায় তবে তাদের জন্য একটি বিতর্কিত নির্বাচন এবং দুর্বল জনসমর্থনের সরকার অনেক বেশি ফায়দা নিয়ে আসবে, সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। একই বক্তব্য খাটে বিএনপির ক্ষেত্রেও। নিজেকে প্রশ্ন করুন তো, 2024-এর 5 আগস্টের পর থেকে যেভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে, যেভাবে 71-এর ঐতিহ্য ধ্বংস করা হয়েছে, তার জন্য বিএনপির কি কোনো ভূমিকা নেই? সব দোষ জামাতের? যেভাবে রাজাকাররা